দ্বাদশ শ্রেণী ভূগোলের কাস্ট ভূমিরূপ। কাস্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এখানে আলোচনা করা হয়েছে। এই দুটি যেমন বড় প্রশ্নের জন্য আসে, তেমনি এর অন্তর্গত সমস্ত পয়েন্টগুলি শর্ট কোশ্চেনের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে সেটা পড়বে। প্রথমত, এই কাস্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ দ্রবণ প্রক্রিয়ায় গঠিত হয়। দ্রবণ প্রক্রিয়ায় যে ভূমিরূপগুলি গঠিত হয় সেগুলি আলোচনা করা হলো। দ্রবণ প্রক্রিয়া সম্পর্কে অনেকটা ভিডিওতে আলোচনা করা হচ্ছে, যারা দেখোনি সেখান থেকে দেখে নেবে। প্রথম যে টপিকটি আসবো সেটা হচ্ছে টেরা রোসা। টেরা শব্দের অর্থ মৃত্তিকা এবং রোসা শব্দের অর্থ হচ্ছে লাল, অর্থাৎ টেরা রোসা শব্দের অর্থ লাল মৃত্তিকা। চুনাপাথর গঠিত অঞ্চলে ভূপৃষ্ঠে এবং উপপৃষ্ঠীয় অঞ্চলে, ভূপৃষ্ঠ মানে ভূমির উপরিভাগ এবং উপপৃষ্ঠ অঞ্চলের ঠিক একটু নিচেও ভাগে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত জল প্রবাহিত হলে বিশুদ্ধ চুনাপাথর দ্রবীভূত হয়। এখান থেকে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত জল প্রবাহিত হয়ে যাওয়ার ফলে বিশুদ্ধ চুনাপাথরগুলো দ্রবীভূত হয়ে চলে যায়। চুনাপাথরের স্তরের মধ্যে থাকা অদ্রাব্য সূক্ষ্ম লৌহ যৌগ, এর মধ্যে যে অদ্রাব্য সূক্ষ্ম লৌহ যৌগগুলো ছিল সেগুলো আর যেতে পারে না, সেগুলো কাদার আকারে সঞ্চিত হয়। পরবর্তীকালে ক্ষয় হয়ে নিচু হয়ে গেলে এখানে কাদার একটা স্তর থাকবে, যে স্তরটি সূক্ষ্ম লৌহ যৌগ দ্বারা গঠিত। এই স্তরটি হচ্ছে টেরা রোসা। নেক্সট 2 নম্বর পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর আলাদাভাবে এটা 2 নম্বরের জন্য আসতে পারে। গ্রাইক ও ক্লিন্ট। চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে শিলার দ্বারণ বা সন্ধিস্থল বরাবর যে রেখার মতো দীর্ঘ ও গভীর গর্তের সৃষ্টি হয় তাকে গ্রাইক বলে। গ্রাইকের মধ্যবর্তী প্রায় সমতল শীর্ষযুক্ত উঁচু অংশকে ক্লিন্ট বলে। এই যে দ্বারণ বা ফাটল, এই ফাটলগুলোকে বলা হয় গ্রাইক। এগুলো কি হয়, চুনাপাথর গঠিত অঞ্চলে অসংখ্য দ্বারণ বা ফাটল থাকে, সেই ফাটলগুলো ধীরে ধীরে দ্রবণ কার্যের ফলে প্রসারিত হয়ে যাওয়ার জন্য এই গ্রাইক সৃষ্টি হয়। একাধিক গ্রাইক সৃষ্টি হয়ে যাওয়ার পর দুটি গ্রাইকের মাঝখানের যে অংশ সেটা সমতল শীর্ষযুক্ত অংশ হয়, এটাকে বলা হয় ক্লিন্ট। গ্রাইকের প্রস্থ 5 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য কয়েক মিটার পর্যন্ত হতে পারে। গ্রাইকের প্রস্থ 5 সেন্টিমিটার এবং এটা প্রস্থ, আর দৈর্ঘ্য কয়েক মিটার পর্যন্ত হয়। বড় আকারের গ্রাইককে বোগাস বলে, এটা আলাদা করে প্রশ্ন আসতে পারে। গ্রাইক ও ক্লিন্ট বিশিষ্ট ভূমিকে চুনাপাথর পেভমেন্ট বলা হয়। মধ্যপ্রদেশের দুর্গ জেলার 2 কিলোমিটার উত্তরে নন্দিনী খনি এলাকায় গ্রাইক ও ক্লিন্ট দেখা যায়। আসি পরের টপিক, কারেন বা ল্যাপিস। অধিক ঢালযুক্ত 60 থেকে 80 ডিগ্রি ঢালযুক্ত চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণজনিত ক্ষয়কার্যের ফলে সরলরেখার ন্যায় পরস্পর সমান্তরাল কথাটা মনে রাখতে হবে, দীর্ঘাকৃতি গর্ত বা খাতের সৃষ্টি হয়। খাতগুলি বেশ গভীর, 20 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই দ্রবণ খাতগুলিকে বলা হয় জার্মানিতে কারেন এবং ফ্রান্সে ল্যাপিস। এটা ঢালটা অনেকটাই বেশি, বৃষ্টির জল পড়লে সেই জল এই ঢাল বরাবর গড়িয়ে যাবে। ঢাল বরাবর গড়িয়ে গেলে যেখান থেকে গড়িয়ে যাবে সেখানে দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় হবে, ফলে খাতের সৃষ্টি হবে। যেহেতু ঢাল বেশি, এই খাতগুলো পরস্পর সমান্তরাল হবে। এই সমান্তরাল খাতগুলিকেই বলা হয় কারেন বা ল্যাপিস। কারেন কয়েক প্রকারের হয়, রিলেন কারেন, রিনেন কারেন, টিট কারেন। রিলেন কারেন হচ্ছে অতি ক্ষুদ্র খাঁজ, এই খাঁজগুলো অতি ক্ষুদ্র, রিলেন কারেন্ট বলা যেতে পারে। রিলেন কারেন্ট অপেক্ষা বড়, পরবর্তীকালে জলপ্রবাহ আরও বেশি হলে রিলেন কারেন্ট আরও বেশি চওড়া হয়। ট্রিট কারেন্ট সমতল তলদেশ বিশিষ্ট হয়। এটা রিলেন থেকে বড় এবং এটা ট্রিট কারেন্ট সমতল তলদেশ বিশিষ্ট, এটাকে ট্রিট কারেন্ট বলা হয়। চতুর্থত রুন্ড কারেন্ট, গোলাকার শিলাখণ্ড গঠিত কারেন্টগুলোকে রুন্ড কারেন্ট বলে। ক্রুপ্ট কারেন্ট, অপেক্ষাকৃত বৃহৎ এবং দীর্ঘ খাতযুক্ত গ্রাইকগুলোকে ক্লুপ্ট কারেন্ট বলে। এবার সেই সিঙ্ক হোল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কাস্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্তের সৃষ্টি হয়।
এর মধ্য দিয়ে জল ভূগর্ভে প্রবেশ করে, একে সিঙ্কহোল বলে। ভারতের দেরাদুনে অসংখ্য সিঙ্কহোল আছে। সিঙ্কহোলের বৈশিষ্ট্য: ভূপৃষ্ঠের ওপর পাতলা মৃত্তিকার স্তর দ্বারা ঢাকা থাকতে পারে। এগুলো দেখতে ফানেল আকৃতি হয়। ফানেল মানে এরকম আকৃতির হয়। এটা ভূপৃষ্ঠ এরকম থাকবে, নিচে ফানেল আকৃতি হবে। শৃঙ্খলগুলি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একত্রে অবস্থান করে, মানে একাধিক শৃঙ্খল একত্রে অবস্থান করে। এর মধ্য দিয়ে বৃষ্টির জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে। শৃঙ্খলগুলি 3 থেকে 10 মিটার পর্যন্ত গভীর হয়। তাহলে মূল কথা হচ্ছে, চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্তের সৃষ্টি হয়, যে গর্তগুলো ফানেল আকৃতির এবং এগুলি 3 থেকে 10 মিটার পর্যন্ত গভীর এবং উপরিভাগ মৃত্তিকার স্তর দ্বারা ঢাকা থাকতে পারে। এগুলোকে বলা হয় সিঙ্কহোল। আর এর মধ্য দিয়ে জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে। সোয়ালো হোলটা একটু দেখব। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দুটো পয়েন্টের মধ্যে কনফিউশন হয়ে যায় সোয়ালো হোল এবং সিঙ্কহোলের মধ্যে। কার্স্ট অঞ্চলে স্থানে স্থানে যে গর্তের সৃষ্টি হয় তাকে সোয়ালো হোল বলে। চুনাপাথরের দ্রবণ কার্যের ফলে অথবা ভূগর্ভস্থ সুড়ঙ্গের ছাদ ধসে গিয়ে সোয়ালো হোল সৃষ্টি করে। মূলত এটা শৃঙ্খলের থেকে একটু বড় হয়। সোয়ালো হোলের মধ্য দিয়ে নদী ভূগর্ভে প্রবেশ করে। নদী প্রবাহপথে সোয়ালো হোল গঠিত হলে সেখান থেকে নদী ভূ অভ্যন্তরে প্রবেশ করে। সোয়ালো হোলগুলি শঙ্কু আকৃতির হয়। এর গভীরতা 30 থেকে 50 মিটার। মোটামুটি বোঝা গেছে যে সোয়ালো হোল শৃঙ্খলের থেকে একটু আয়তনে বড়। শ্রেণীবিভাগ: সোয়ালো হোল বিভিন্ন প্রকারের হয়। দ্রবণজনিত সোয়ালো হোল, ধসজনিত সোয়ালো হোল প্রভৃতি। অর্থাৎ শুধুমাত্র দ্রবণ প্রক্রিয়ায় যে সোয়ালো হোল গঠিত হয় সেটাকে বলা হয় দ্রবণজনিত সোয়ালো হোল। আর ধসের ফলে যে সোয়ালো হোল গঠিত হয় সেটা হচ্ছে ধসজনিত সোয়ালো হোল। ধসের ফলে কী করে গঠিত হয়? প্রথমে একটি অবনত গর্তের সৃষ্টি হয়েছে, পার্শ্ববর্তী অঞ্চলের এই অংশ ধসে নিচে পড়েছে, ফলে এর আকার বা আয়তন একটু বৃদ্ধি পেয়েছে। এর ফলে ধসজনিত সোয়ালো হোল গঠিত হয়। আসি ডোলিন, উভালা এবং পোলজি। এই তিনটে পরস্পর সম্পর্কযুক্ত, এর জন্য আমি একই পয়েন্টে রেখেছি, কোনো কোনো বইতে এটা পৃথকভাবে দেওয়া আছে। সার্বিয়ান শব্দ ডোলিনা থেকে ডোলাইন শব্দটি এসেছে। এর অর্থ ভূদৃশ্যের মধ্যে এক অবলম্বন। ভূদৃশ্যের মধ্যে অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগকে আমরা যে নজরে দেখছি সেটা হচ্ছে ভূদৃশ্য, এর মধ্যে এক অবনমন, মানে একটা গর্ত। কার্স্ট অঞ্চলের ভূপৃষ্ঠে ছোট বড় নানা আয়তনের যেসব আবদ্ধ গর্ত থাকে সেগুলিকে ডোলাইন বা ডোলিন বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে অনেক ডোলিন দেখা যায়। এগুলি সাধারণত 2 থেকে 10 মিটার গভীর হয় এবং 50 থেকে 100 মিটার ব্যাসযুক্ত হয়। এটা একটা ডোলিনের চিত্র। এর ব্যাস 50 থেকে 100 মিটার হয় এবং গভীরতা 2 থেকে 10 মিটার হয়। ডোলিন বিভিন্ন প্রকারের হয়, যেমন আমরা সোয়ালো হোল দেখেছিলাম ঠিক একইভাবে, যেহেতু আরও বড় আকারের গর্ত। ডোলিন দ্রবণ ডোলিন, ককপিট ডোলিন, অধোভঙ্গ ডোলিন প্রভৃতি। অনেকগুলি ডোলিন বা ডোলাইন পরস্পর যুক্ত হয়ে বৃহদায়তন গর্ত সৃষ্টি হলে তাকে উভালা বলে। অর্থাৎ উভালা হলো একাধিক ডোলিন মিলিতভাবে সৃষ্টি আরও বড় গর্ত। গর্তগুলি কয়েক কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 200 মিটার গভীর হয়। অর্থাৎ এই দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং 200 মিটার পর্যন্ত এর গভীরতা থাকতে পারে। উভালা ছোট হলে তাকে জেমস বলে। উভালাতে ভূপৃষ্ঠের জলধারা প্রবেশ করে অন্তঃসলিলা হয়। অন্তঃসলিলা হয় মানে কি? নদী হারিয়ে যায়। কোনো জলধারা যদি ভূপৃষ্ঠ থেকে প্রবাহিত হয়ে যদি উভালার মধ্যে প্রবেশ করে তবে সেটি হারিয়ে যায়। এটাকে বলা হচ্ছে অন্তঃসলিলা বা মৃত্তিকার তলদেশ দিয়ে প্রবাহিত হয়। এবার আসি পোলজি। পোলজি স্লোভিন ভাষার শব্দ, যার অর্থ ময়দান বা ফিল্ড। উভালার তুলনায় আরও বড় আবদ্ধ গর্তকে পোলজি বলে, যেমন যুগোস্লাভিয়ার নিভানো পোলজি 65 কিলোমিটার দীর্ঘ এবং 5 থেকে 12 কিলোমিটার প্রস্থযুক্ত হয়। পোলজি বিরাট আয়তনযুক্ত হয়, 5 থেকে 12 কিলোমিটার প্রস্থযুক্ত এবং 65 কিলোমিটার দীর্ঘ।
হামস একটি যুগোস্লোভিয়ান শব্দ, যার অর্থ উঁচু ঢিবি। পলজির মেঝেতে চুনাপাথরের স্তরের কিছু অংশ ক্ষয় প্রতিরোধ করে ছোট ছোট টিলার আকারে বা ঢিবির আকারে অবস্থান করে, একে হামস বলে। পলজি তো আমরা অলরেডি দেখেছি যে এটা একটা বিরাট গর্ত, যার দৈর্ঘ্য 65 কিলোমিটার এবং প্রস্থ 5 থেকে 12 কিলোমিটার। সেই পলজির মেঝেতে বা তলদেশে ছোট ছোট পাথর গঠিত বা অন্যান্য শিলাগঠিত অংশ, যেটা ছোট উঁচু ঢিবির আকারে অবস্থান করে, সেগুলোকে বলা হয় হামস। ভারতের ছত্তিশগড়ে একে রাবণ ভাটা বলে, হামসগুলিকে রাবণ ভাটা বলে। এটা পরীক্ষা আসে। পরের টপিক আসি, কাস্ট বাতায়ন। কাস্ট বাতায়ন অর্থাৎ কাস্ট উইন্ডো অর্থাৎ জানালা। এই জানালার কথাটা মনে রাখতে হবে। চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণজনিত ক্ষয়কার্যের প্রভাবে নদী ভূ অভ্যন্তরে সুড়ঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই সুড়ঙ্গ অর্থাৎ গুহা। সুড়ঙ্গের ছাদের কোনো কোনো অংশে ধসে যায় বা ধস নামে। সেই সব জায়গায় জানলা দিয়ে দেখার মতো সুড়ঙ্গের ভেতরের নদীকে ভূপৃষ্ঠ থেকে দেখা যায়। দেখা যাবে কোথা থেকে? ভূপৃষ্ঠ থেকে সুড়ঙ্গের মধ্যে নদীকে। জানালার মতো এই অংশকে কাস্ট জানালা বা কাস্ট বাতায়ন বলে। এখানে একটা সুড়ঙ্গ, এই সুড়ঙ্গের মধ্য দিয়ে বাইরের অংশ দেখা যায় এই ছিদ্রপথ দিয়ে, অথবা এই ছিদ্রপথ থেকে এই সুড়ঙ্গের মধ্যে নদী দেখা যায়। সুতরাং এটাকে বলা হবে কাস্ট জানালা। মধ্যপ্রদেশের পাঁচমারিতে এই ধরনের কাস্ট জানালা দেখা যায়। আসি স্বাভাবিক সেতু। স্বাভাবিক সেতু মানে ব্রিজ। চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে গঠিত সুড়ঙ্গের ছাদ ক্রমাগত ক্ষয়ের ফলে সরু হয়ে সেতুর মতো দেখায়, একে স্বাভাবিক সেতু বলে। অন্ধ্রপ্রদেশের কোটিগুড্ডার কাছে এই রকম একটি স্বাভাবিক সেতু দেখা যায়। সুড়ঙ্গের ছাদ যখন ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় তখন সংকীর্ণ হয়। সংকীর্ণ হলে মনে হবে নিচের অংশটা অনেকটা ফাঁকা এবং উপরের ভূমির অংশ বা ভূত্বকের অংশ খুব পাতলা হয়ে অবস্থান করে। তখন মনে হবে একটি সেতু বা ব্রিজের মতো আকারে অবস্থান করছে, তখন সেটাকে বলা হবে স্বাভাবিক সেতু। পুনর চুনাপাথর অঞ্চলে যে নলাকার পথের মধ্য দিয়ে জল সোয়ালো হোল থেকে ভূগর্ভে প্রবেশ করে তাকে পুনর বলে। আমরা জানি, আগেও পড়েছি, সোয়ালো হোল থেকে জল ভূগর্ভে প্রবেশ করে। তো যে নলাকার পথের মধ্য দিয়ে প্রবেশ করবে সেই নলাকার পথটিকে পুনর বলা হয়। সলিউশন প্যান, পর্যফলা আকার হবে। কাস্ট ভূমিতে জলের দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ডোলাইনের চেয়ে অগভীর কিন্তু আয়তনে বিশাল গর্তগুলোকে সলিউশন প্যান বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের লস্ট নদীর উপত্যকায় দেখা যায়। ডোলাইন যে পরিমাণ গভীর তার থেকে কম গভীর হবে। এটা যদি ডোলাইন হয় তার থেকে কম গভীর হবে, এই ধরনের গর্তগুলোকে বলা হবে সলিউশন প্যান। 11, টাওয়ার কাস্ট। কাস্ট অঞ্চল, এখানে কাস্ট অঞ্চলে হবে যদি ক্ষয়জাত পাহাড়গুলির পার্শ্বদেশ খাড়াই হয় এবং এগুলি পরস্পর পলল সমভূমি দ্বারা বিচ্ছিন্ন হয়, তবে তাকে টাওয়ার কাস্ট বা কাস্ট টাওয়ার বলা হয়। টাওয়ার কাস্টের আকার তীক্ষ্ণ হলে তাকে পিনাকেলস বলে। অর্থাৎ ক্ষয়জাত পাহাড়, কাস্ট অঞ্চলে ক্ষয়জাত পাহাড়গুলো এরকম রয়েছে, তার মধ্যবর্তী অংশ পলি স্তর দ্বারা গঠিত যদি হয় তখন সেটাকে বলা হবে টাওয়ার কাস্ট। আসি পরে অন্ধ উপত্যকা এবং শুষ্ক উপত্যকা। অন্ধ উপত্যকা কি? চুনাপাথর গঠিত অঞ্চলের ওপর দিয়ে নদী প্রবাহিত হলে এবং নদী প্রবাহের গতিপথে কোনো সিঙ্কহোল সৃষ্টি হলে, সিঙ্কহোল সেটা আমরা আগেই পড়েছি, নদী সিঙ্কহোলের মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। নদী উপত্যকা উৎস থেকে সিঙ্কহোল পর্যন্ত বিস্তৃত হয়। একটু ছবিটি দেখে নেব। নদীটি আগে এই উৎস থেকে এই পর্যন্ত প্রবাহিত হতো। প্রবাহিত হতে হতে একটা সময় এই নদীর মধ্যেই এরকম জায়গায় সিঙ্কহোল তৈরি হয়েছে। সিঙ্কহোল তৈরি হওয়ায় এই স্থান থেকে নদী ভূ অভ্যন্তরে প্রবেশ করছে। ফলে নদী উপত্যকা আর পরবর্তী অংশে আসছে না, মানে এই অংশে আসছে না। এই সিঙ্কহোল থেকে উৎস পর্যন্ত এই অংশটাই অন্ধ উপত্যকা। এর বৈশিষ্ট্য কি? অন্ধ উপত্যকা নদীর
মধ্য উপত্যকার অংশ, অর্থাৎ এই সিঙ্কহোল থেকে নদীর উৎস হয়েছে নিশ্চয়ই এই দিকে কোনো একটা স্থানে, সেই উৎস পর্যন্ত অংশ হচ্ছে অন্ধ্র উপত্যকা। 2 নম্বর বলা হয়েছে এই অংশে সারা বছর জল প্রবাহ হয়। আমরা দেখছি যে যেহেতু নদী এই অংশে নিমজ্জিত হচ্ছে, তার মানে এই অংশটায় সারা বছর জল প্রবাহিত হচ্ছে। 3, জল প্রবাহ থাকায় এই অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে গভীর হয়। যেহেতু এই অংশটিতে জল প্রবাহ হয় না, ফলে এটার ক্ষয় হয় না, কিন্তু এই অংশে জল প্রবাহ হয় বলে এখানে ক্ষয় হয়ে গভীর হয়। শুষ্ক উপত্যকা কি? নদী তার প্রবাহ পথে সিঙ্কহোলের মধ্যে প্রবেশ করলে সিঙ্কহোল থেকে নদীর পরবর্তী অংশ অর্থাৎ নিম্ন উপত্যকার জল শূন্য থাকে, একে শুষ্ক উপত্যকা বলে। বলছে নদী এখানে সিঙ্কহোলে প্রবেশ করার পর নদীর নিম্ন উপত্যকা বা পরবর্তী অংশ অর্থাৎ এই অংশটিকে বলা হচ্ছে, এই অংশটি জলশূন্য থাকে, এই উপত্যকাটাকে বলা হচ্ছে শুষ্ক উপত্যকা। কারণ কি, এখানে যেহেতু নদীর জল প্রবাহিত হয় না, ফলে এটা শুষ্ক থাকে। শুধুমাত্র বর্ষাকালে এই অঞ্চলের উপর থেকে জল প্রবাহিত হয়। অন্ধ্রপ্রদেশের বোরা গুহা অঞ্চলে শুষ্ক উপত্যকা দেখা যায়। এর বৈশিষ্ট্য: 1 নম্বর বৈশিষ্ট্য, এই উপত্যকায় কেবলমাত্র বর্ষাকালে জল থাকে। বর্ষার অতিরিক্ত জল শৃঙ্খলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না বলে এই অংশ প্লাবিত হয়। বলা হয়েছে এই অংশে শুধুমাত্র, আমরা একটু আগেই বলেছি, বর্ষাকালে জল থাকে। কারণ কি, বর্ষাকালে এখানে অতিরিক্ত জল এসে পৌঁছায়, জল এসে পৌঁছলে এই শৃঙ্খলের মধ্যে দিয়ে সেখান থেকে আর প্রবেশ করতে পারে না, ফলে সেই জল এখানে আসে। এই কারণে শুধুমাত্র বর্ষাকালে এই অঞ্চলে জল থাকে। বর্ষা পরবর্তী সময় এই উপত্যকা শুষ্ক থাকে, সেটা আমরা আগেই জেনেছি। জল প্রবাহ সারা বছর না থাকায় উপত্যকা কম ক্ষয়প্রাপ্ত হয়। সারা বছর জল প্রবাহ না থাকায় উপত্যকা কম ক্ষয়প্রাপ্ত হয়। কার তুলনায় কম ক্ষয়প্রাপ্ত হয়? এখানে অন্ধ্র যে উপত্যকা আছে, এখানে তো জল প্রবাহিত হচ্ছে সারা বছর ধরে, এখানে গভীরতা বেশি হচ্ছে, ক্ষয় হচ্ছে, কিন্তু এই অংশে সারা বছর জল প্রবাহ থাকে না বলে কম ক্ষয় হয়। এবার আসি শুষ্ক উপত্যকা এবং অন্ধ্র উপত্যকার পার্থক্য। 1 নম্বর পার্থক্য, শৃঙ্খলের পরবর্তী নদীর নিম্ন উপত্যকা শুষ্ক উপত্যকা, শৃঙ্খল থেকে পরবর্তী অংশ। অন্ধ্র উপত্যকা হচ্ছে, অন্ধ্র পতাকা আছে এখানে, সরি, এটা উপত্যকা করে নেবে। উৎস থেকে শৃঙ্খল পর্যন্ত নদী উপত্যকা, উৎস অঞ্চল থেকে শৃঙ্খল পর্যন্ত যেখানে নদী প্রবেশ করে। জল প্রবাহ বর্ষাকাল ছাড়া অন্যান্য সময় জল থাকে না শুষ্ক উপত্যকায়, সব ঋতুতে জল থাকে। সারা বছর জল থাকে না বলে ক্ষয় কাজ হয় না। স্বাভাবিক, নদীর জল যদি না থাকে ক্ষয় কী করে হবে? অন্ধ্র উপত্যকায় জল প্রবাহের জন্য নিম্নক্ষয় বেশি হয়। গভীরতা ক্ষয়কার্য হয় না বলে উপত্যকার গভীরতা কম হয়। অন্ধ্র উপত্যকা ক্ষয়কার্য অধিক হয় বলে উপত্যকার গভীরতা বেশি হয়, অপেক্ষাকৃত নিচে অবস্থান করে। এবার আমরা পড়ব কার্স্ট অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে। এখানে মনে রাখতে হবে, ক্ষয়কার্যে যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট রূপে জলের সঙ্গে অপসারিত হয়েছিল, সেই ক্যালসিয়াম এখানে সঞ্চয় হয়ে যে ভূমিরূপ গঠন করবে সেটাই হচ্ছে সঞ্চয়িত ভূমিরূপ। চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট গুহাগুলিতে নানা প্রকার সঞ্চয়িত ভূমিরূপ দেখা যায়, যেগুলিকে একত্রে কেভ ট্রাভার্টাইন বলা হয়। ভূতত্ত্ববিদ ডেভিস এর মতে ভূ অভ্যন্তরে 3 ধরনের সঞ্চয়িত ভূমিরূপ গঠিত হয়, অর্থাৎ ওই গুহাগুলিতে 3 ধরনের ভূমিরূপ গঠিত হয়। এটা একটি চুনাপাথরের গুহা। এই গুহার মধ্যে বিভিন্ন আকারে চুন সঞ্চিত হয়ে বিভিন্ন রকম ভূমিরূপ গঠিত হয়েছে। এই ভূমিরূপগুলোকে এখানে বলা হয়েছে সঞ্চয়িত ভূমিরূপ। এবার আমরা একটা একটা করে আলোচনা করব। চুনাপাথরের গুহার মধ্যে যে 3 ধরনের সঞ্চয়িত ভূমিরূপ ডেভিসের মত অনুযায়ী দেখা যায়, তার মধ্যে প্রথম হচ্ছে পাতন প্রস্তর বা ডিপ স্টোন। গুহার ছাদ থেকে চুনাপাথর মিশ্রিত জল ফোঁটা ফোঁটা রূপে পড়ে যেসব ভূমিরূপ গঠিত হয় তাকে পাতন প্রস্তর বলা হয়। গুহার মধ্যে সৃষ্ট পাতন প্রস্তরের উল্লেখযোগ্য ভূমিরূপগুলি হলো, এক হচ্ছে স্ট্যালাকটাইট। তাহলে পাতন প্রস্তরের মূল বক্তব্য হচ্ছে চুনাপাথরের ছাদ থেকে, এটা ভূপৃষ্ঠ থেকে জল, বৃষ্টির জল পড়েছে, জল চুয়ে চুয়ে এখান থেকে নামবে। তাহলে চুনাপাথরের ছাদ থেকে জল চুয়ে চুয়ে নেমে নিচের দিকে পড়বে, এর ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হবে সেটাই হচ্ছে পাতন প্রস্তর বা ডিপ স্টোন।
তার মধ্যে 1 নম্বর ভূমিরূপ হচ্ছে স্ট্যালাকটাইট। চুনাপাথরের গুহার ছাদের ফাটল, সন্ধি, দারণ দিয়ে নিচের দিকে নামতে থাকে। এটা চুনাপাথরের গুহার উপরের দেওয়াল, এটা ভূপৃষ্ঠ, এখান থেকে জল নামতে থাকে, চুন মিশ্রিত জল। গুহার ছাদে ফোঁটার আকারে জমা চুন মিশ্রিত জল শুকিয়ে গেলে, তাহলে গুহার ছাদে অনেক ফোঁটার আকারে চুন মিশ্রিত জল জমা হবে, সেগুলো শুকিয়ে গেলে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চিত হয়। এটা শুকিয়ে গেলে এরকমভাবে ক্যালসিয়াম কার্বনেট সঞ্চিত হবে। পরবর্তী জলের ফোঁটা ক্যালসিয়াম কার্বনেটের গা বেয়ে নিচের দিকে নামে। পরের যে জলের ফোঁটাটা এখানে আসবে সেটা এই ক্যালসিয়াম কার্বনেটের গা বেয়ে নিচের দিকে নামবে এবং জমাটবদ্ধ হয়। সুতরাং ওই ক্যালসিয়াম কার্বনেট যেটা জমাটবদ্ধ হয়েছে তার পাশে আবার জমাটবদ্ধ হবে। এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকায় চুনাপাথরের গুহার ছাদ থেকে ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয় বটগাছের ঝুড়ির আকারে ঝুলে থাকে। একে স্ট্যালাকটাইট বলে। এরকমভাবে চুনাপাথরের ছাদ থেকে কিছু ভূমিরূপ বটগাছের ঝুড়ির মতো ঝুলে থাকে, এগুলোকে বলা হয় স্ট্যালাকটাইট। ভারতের উত্তরাখণ্ডের তপকেশ্বরে এই ধরনের স্ট্যালাকটাইট দেখা যায়। যে কোনো বই থেকে তুমি যে কোনো উদাহরণ কালেক্ট করে নিতে পারো। স্ট্যালাকমাইট দ্বিতীয় ভূমিরূপ। চুন মিশ্রিত জলের ফোঁটা গুহার ছাদ থেকে অথবা স্ট্যালাকটাইটের গা বেয়ে নিচের মেঝেতে পড়লে সেখানে পরবর্তীতে চুনের স্তম্ভ সৃষ্টি হয়। চুনাপাথরের গুহার ছাদের ওপর থেকে যে স্ট্যালাকটাইটগুলো গঠিত হয়েছে বা সেখান থেকে জল নিচে পড়বে, সেই নিচে পড়েও একই প্রক্রিয়ায় চুন সঞ্চিত হবে। গুহার মেঝে থেকে উপরের দিকে ওঠা চুনের এই স্তম্ভকে স্ট্যালাগমাইট বলে। এই উপর দিকে ওঠা স্তম্ভগুলোকে স্ট্যালাগমাইট বলে। যেমন ভারতের চেরাপুঞ্জির কাছে মাউসমাইক গুহায় স্ট্যালাগমাইট দেখা যায়। উদাহরণ তোমরা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারো। এবার সে স্তম্ভ, গুহার ছাদ থেকে নেমে আসা স্ট্যালাকটাইট এবং মেঝে থেকে উপরের দিকে ওঠা স্ট্যালাগমাইট ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে একসময় পরস্পর যুক্ত হয়ে যায়, তখন তাকে গুহায় স্তম্ভ বলা হয়। যেমন বক্সা জয়ন্তী পাহাড়ের মহাকাল গুহায় স্তম্ভ দেখা যায়, তপকেশ্বর গুহা দেখা যায়। এখানে উপর থেকে নেমে আসা স্ট্যালাকটাইট পরস্পর বৃদ্ধি পেতে পেতে একসময় এটা জয়েন্ট হয়ে যায় বা জুড়ে যায়, তখন একটা স্তম্ভের বা পিলারের আকারে অবস্থান করে। এটাকে বলা হয় গুহা স্তম্ভ বা কেপ পিলার। হেলিকটাইট গুহার ছাদে চুন জমাটবদ্ধ হয়ে যখন উপরের দিকে, নিচের দিকে, পার্শ্বে বা তির্যকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এরকমভাবে বিভিন্ন দিকে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন সেটা হচ্ছে হেলিকটাইট। যেখানে গুহার ছাদ থেকে কম জল চুয়ে আসে, এর একটা কন্ডিশন আছে। যে সমস্ত অঞ্চলে গুহার ছাদ থেকে কম জল চুয়ে আসবে এবং বায়ু প্রবাহ বেশি হবে, এই দুটো কন্ডিশন যদি কার্যকরী হয় তবে সেখানে হেলিকটাইট গঠিত হয়। 5 নম্বর ড্রেপ পর্দার মতো। গুহার ছাদে চুন জমে জমে তা যখন ঝুলে থাকা পর্দার মতো দেখতে লাগে তাকে ড্রেপ বলা হয়। যেখানে গুহার ছাদ থেকে অনবরত জলের ফোঁটা পড়তে থাকে সেখানে ড্রেপ গঠিত হয়। ড্রেপ মানে পর্দা, আমরা প্রত্যেকেই পর্দা দেখেছি। যদি এই চুন সঞ্চয় বা চুন জাতীয় পদার্থ বা ক্যালসিয়ামের সঞ্চয় যদি পর্দার আকারে হয়, অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়, তখন সেটাকে বলা হয় ড্রেপ। নেক্সট হচ্ছে বেল হোল। চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতির গর্তগুলোকে বেল হোল বলা হয়। গম্বুজাকৃতির গর্ত হবে কিন্তু চুনাপাথরের গুহার ছাদে। এই ছাদে যদি বেল টাইপের বা তোমার গম্বুজাকৃতির গর্তের সৃষ্টি হয় তখন সেটাকে বেল হোল বলা হবে। বাহামা দ্বীপপুঞ্জের ক্রুড দ্বীপে বেল হোল দেখা যায়। পরের পয়েন্টে আসি, রূপ পেন্ডেন্ট। চুনাপাথরের গুহার ছাদ থেকে বেরিয়ে থাকা ছুরির ফলার মতো পাথরের খণ্ডগুলোকে রূপ পেন্ডেন্ট বলে। এখানে হেলিকটাইট এবং রূপ পেন্ডেন্টের মধ্যে একটু পার্থক্য রয়েছে। হেলিকটাইটের ক্ষেত্রে বলা হয়েছিল উপর দিকে, নিচের দিকে তির্যকভাবে যদি চুন সঞ্চিত হয় তখন সেটাকে হেলিকটাইট বলা হতো, আর ছুরির ফলার মতো সঞ্চিত হলে তখন সেটাকে বলা হবে রূপ পেন্ডেন্ট। এবার আসি প্রবাহ প্রস্তর বা ফ্লো স্টোন। তার আগে আমরা একটু ছবি দেখে নেব। অনেক সময় চুনাপাথরের গুহার নিচ থেকে বা তলদেশ থেকে নদী প্রবাহিত হয়। নদীর জল প্রবাহিত হলেও এই নদীর জলের পদার্থ সঞ্চিত হয়। প্রবাহ প্রস্তর এরকমই গুহার মধ্য থেকে প্রবাহিত নদীর দ্বারা সৃষ্ট হয়। চুনাপাথরের গুহার ভেতরে প্রবাহমান জলের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপকে প্রবাহ প্রস্তর বলা হয়। প্রবাহমান যে জল প্রবাহিত হচ্ছে গুহার তলদেশ থেকে
তার ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রবাহ প্রস্তর। সি নাম্বার বলা হচ্ছে কিনারা প্রস্তর। কিনারা প্রস্তর কি? গুহার থেকে উপচে পড়া জল প্রবাহের মাধ্যমে গুহার কিনারায় যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটাকে বলা হয় কিনারা প্রস্তর। এটা হচ্ছে চুনাপাথরের গুহার তলদেশ। যদি এই তলদেশের মধ্যে দেখা যাচ্ছে এই অংশ থেকে জল প্রবাহিত হয় বা নদী প্রবাহিত হয়, কিন্তু এই পার্শ্ববর্তী অঞ্চলে নদীর জল যায় না। কিন্তু কোনো কোনো সময় যখন জল বেশি প্রবাহিত হয় তখন এই দুপাশে বন্যা দেখা দেয়। তার ফলে এই গুহার কিনারায় মানে এই আউট সার্কেলে বা আউট পার্টে যে ভূমিরূপ গঠিত হয় তখন সেটাকে বলা হয় কিনারা প্রস্তর। এবার আসি স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইটের পার্থক্য কী। সংজ্ঞা: স্ট্যালাকটাইট চুনাপাথরযুক্ত অঞ্চলে গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথরের স্তম্ভকে স্ট্যালাকটাইট বলে। স্ট্যালাকমাইট চুনাপাথরযুক্ত অঞ্চলে গুহার তলদেশ থেকে উপরের দিকে উঠে আসা চুনাপাথরের স্তম্ভকে স্ট্যালাগমাইট বলে। অবস্থান: স্ট্যালাকটাইট গুহার ছাদ থেকে ঝুলে থাকে, স্ট্যালাকমাইট গুহার মেঝে থেকে উপরের দিকে দাঁড়িয়ে থাকে। আকৃতি: স্ট্যালাকটাইটের দৈর্ঘ্য বড় হয়, স্ট্যালাকমাইটের দৈর্ঘ্য ছোট হয়। এবার আসি মানব জীবনে কাস্ট ভূমিরূপের প্রভাব। এটা 3 থেকে 4 নম্বরের জন্য আসতে পারে। 1 নম্বর, কাস্ট অঞ্চলে চুনাপাথর, ডলোমাইট, ক্যালসাইট প্রভৃতি খনিজ সম্পদ পাওয়া যায়। 2 নম্বর, চুনাপাথর গঠিত অঞ্চলে প্রস্রবণের সাহায্যে জলসেচের মাধ্যমে কৃষিজাত ফসল উৎপাদন করা হয়। যেহেতু চুনাপাথর গঠিত অঞ্চলে জলের পরিমাণ কম থাকে, প্রস্রবণের জলকে কাজে লাগিয়ে এখানে কৃষিকার্য করা হয়। 3 নম্বর, ভূ অভ্যন্তরে গুহা এবং অন্যান্য ভূমিরূপকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। 4 নম্বর, গুহার নদী এবং প্রস্রবণ থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। 5 নম্বর, এই অঞ্চলে সাধারণত ঘাস বেশি জন্মায় বলে পশুপালনের সুবিধা হয়।